সিস্টার আয়েশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ইসলাম গ্রহণ করেছিলেন ২০ বছর বয়সে। জি। ইয়েস। আপনি কিভাবে ইসলামের কথা জানতে পারলেন? ইসলামকে কিভাবে আপনার সামনে তুলে ধরা হয়েছিল? আম এই প্রশ্নের উত্তর আসলেই বেশ জটিল। আম আমি আসলেই ওয়েলস, যদিও আমার ইংলিশ অ্যাকসেন্ট খুবই ভালো। আমি জন্মগ্রহণ করেছি নিথে, যা আরও পশ্চিমে দ্য M4। আর সেখানে আপনি পাবেন আরও স্ট্রং অ্যাকসেন্ট। কিন্তু যখন আমার বয়স ৬ বৎসর হলো, আমার মম সিদ্ধান্ত নিলেন লন্ডনে চলে আসার। কারণ সে সময় তিনি বিয়ে করেছিলেন আমার স্টেপ ফাদার। তো আমি বেড়ে উঠেছি লন্ডনে। আর আমার মনে হয় সেখানেই আমার সাক্ষাৎ হয়েছে সমস্ত বর্ণের মানুষের সঙ্গে সত্যিই। আর আমি বেড়ে উঠেছিলাম ইস্ট লন্ডনে, যা খুবই মাল্টিকালচারাল। প্রত্যেকেই যারা জানেন ইস্ট লন্ডনকে, তারা বুঝবেন যে আমি কি বলতে চাইছি। লট অফ বেঙ্গলিজ। হ্যাঁ, বেঙ্গলিজ, পাকিস্তানি, শিখস, হিন্দুজ, পাঞ্জাবি প্রত্যেকেই আছে সেখানে। জানেন, জামাইকানস, মরক্কানস, আলজেরিয়ানস। পূর্ব লন্ডন কি অরিজিনাল লন্ডন ছিল না? I I think mean, in so. very old days. হ্যাঁ, আমি মনে করি যে সেখান থেকেই বোবেল সংটা এসেছে, সোডিচ, এই সমস্ত বিষয়, সুবহানাল্লাহ শো। তো আমরা ইস্ট লন্ডনে চলে এসেছিলাম। আর যেমনটা আমি জাস্ট বললাম, জানেন, সেটা ছিল অনেকটাই আমার প্রথমবার দেখা অন্য বর্ণের মানুষদের। আমার সে সময় সত্যি আমি জানতাম না, কারণ আমার পরিবার ছিল না। জানেন, আমি মনে করি যে তারা ছিলেন না বর্ণবাদী, আর আমরা সেভাবে বেড়ে উঠিনি। কিন্তু পিছনের দিকে তাকালে আমি বুঝতে পারি সেটা ছিল প্রথমবার অন্য বর্ণের মানুষদের সঙ্গে সাক্ষাৎ আমার প্রাইমারি স্কুলে। যেমনটা আমি বললাম যে আমি ছিলাম ৬ বছরের। তো জানেন, আমার ছিল বহু মিশ্র মানুষ, Um, বহু ধরনের মানুষ আমার ক্লাসে। আর আমার কয়েকজন টিচার্স থ্রু আউট দ্য ইয়ার ছিলেন ভিন্ন বর্ণের মানুষ, আবার মুসলিমও। আলহামদুলিল্লাহ। আম, এক প্রকার আমার ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল বেশিরভাগটাই সেকেন্ডারি স্কুল থেকে অথবা হাই স্কুল থেকে, যেখানে আমি ছিলাম জাতিগতভাবে সংখ্যালঘু আমার স্কুলে। তো প্রত্যেকেই আমার চারপাশে ছিল ভিন্ন ভিন্ন বর্ণের মানুষ। সেখানে সাদা চামড়ার মানুষের সংখ্যা ছিল খুবই কম। আমার স্কুলে যেখানে যেখানে আমার স্কুলটা ছিল, সেই এলাকাটার নাম ছিল ফরেস্ট গেট। আর আবারও বলি, খুবই কাছে গ্রিন স্ট্রিটের, যেটা প্রধানত সাউথ এশিয়ান স্ট্রিট অফ শপস অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর, লাইক লেহেঙ্গার দোকান, শাড়ির দোকান, যথারীতি ইসলামিক বইপত্র বা জিনিসপত্রের দোকান। এটা ছিল খুবই জনপ্রিয় ওই সমস্ত কমিউনিটিতে। আর আমার আগ্রহ ইসলামের প্রতি বেড়েছিল এখান থেকেই, যদিও আমার একটু আধটু ইন্টারাকশন হয়েছিল প্রাইমারি স্কুলে, কিন্তু এটাই ছিল শেষ স্থান যেখানে আমার কাছে এক প্রকার সবকিছু খুলে গিয়েছিল। আপনার কি মুসলিম বন্ধু ছিল? হ্যাঁ, আমার বেশিরভাগ বন্ধুই ছিল মুসলিম। এখানে সবচেয়ে বড় জাতি জনসংখ্যার দিকে তুলনায় আমার স্কুলে বেশিরভাগটাই ছিল মুসলিম, ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের। সেখানে ছিল গুজরাটি কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, যেমনটা আপনি বললেন, সেখানে ছিল বেঙ্গলি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি। আর তাদের অনেকেই ছিল আমার বন্ধু, আর আমি ছিলাম খুবই প্রভাবিত। আমি মনে করি এটাই হবে সঠিক শব্দ। বাট আমি যা দেখেছিলাম, ফর এক্সাম্পল, আমি যা বলতে চাইছি এর দ্বারা, যে যখন রমজানের সময় আসতো তারা রোজা রাখতেন। আর জানেন, আমি ছিলাম এমন এক ব্যাকগ্রাউন্ড থেকে যেখানে ধর্ম ছিল আসলেই এমন কিছু। সম্ভবত একজন শিশু হিসাবে আমি গিয়েছি সানডে স্কুলে লন্ডনে চলে আসার পূর্বে, যা ছিল অনেকটাই ক্রিশ্চিয়ান মাদ্রাসার সমান। সেখানে ছিল বাইবেল স্টোরিগুলো, কিন্তু এটুকুই ছিল, বেসিক্যালি এটুকুই। আর জানেন, আমাদের পুরো ক্রিশ্চিয়ানিটি নির্ভর ছিল ক্রিসমাস ট্রি আর ক্রিসমাসের উপর, আর সম্ভবত চকোলেটস এগ পাওয়া ইস্টারে। জানেন, এটাই ছিল। তাই আমি ছিলাম খুব ইমপ্রেস তাদের অঙ্গীকারে, আর যে বিশ্বাস, যে ইমান তাদের ছিল, ওই সমস্ত অল্প বয়স্ক যুবক যুবতীদের যে ইমান ছিল সেই বয়স। তারা ছিল না, আমাকে ভুল বুঝবেন না, তারা ফেরেশতা ছিল না। তারা সেই সমস্ত কিছুই করতো, বেশিরভাগ টিনেজাররাই যা করে। যখন বিষয়টা আসতো আল্লাহর বা ইসলামের, তারা সেখানে কোনো বোকামি করতো না। মাশাআল্লাহ। তাই আমি ছিলাম খুব ইমপ্রেস তার দ্বারা যা কিছু আমি দেখেছিলাম। আবারও তুলনা করলে ক্রিশ্চিয়ানিটির সঙ্গে, ইট জাস্ট মেড সেন্স। জানেন, ইসলাম ছিল আমার কাছে পুরোপুরি অর্থপূর্ণ। আমার সত্যি ছিল না কোনো কোশ্চেন মার্কস অথবা পাল্টা প্রশ্ন করা এই ধরনের বিষয়। এটা ছিল এক প্রকার ওকে, দ্যাট মেক সেন্স, ওকে, আমি বুঝতে পারছি। ফর এক্সাম্পল, আমি বিশ্বাস করতাম তওরাত, কারণ আমাকে তওরাতের বিষয়ে শেখানো হয়েছিল। আমি বিশ্বাস করতাম বাইবেল শেখানো হয়েছিল আমাকে। তারপর তারা আমাকে শেখাচ্ছিল কোরআন। তো আমার মনে হচ্ছিল ওকে, এই সমস্ত কিছুই অর্থবোধক আমার কাছে। মিল ছিল যেখানে, যে জিসাস একজন প্রফেট, পিস বি আপন হিম, নট গড, যেটা আমার কাছে ছিল পুরোপুরি অর্থপূর্ণ। কারণ এমনকি সানডে স্কুলেও আমি মনে করি না যে আমি বিশ্বাস করতাম যে তিনি গড বা গডের সন্তান। আমি এমনকি নিশ্চিত থাকতাম না তারা কোনটাকে নিয়ে কথা বলছেন, টু বি অনেস্ট। তাই যখন আমি শিখছিলাম এই সমস্ত বিষয়ে আমার বন্ধুদের দ্বারা, হয় তারা একটা কথা ছুঁড়ে দিল, অথবা আমি প্রশ্ন করলাম, অথবা সম্ভবত তাদের বাড়িতে গেলাম, এই সমস্ত কিছু আমার কাছে অর্থপূর্ণ লাগতো। আমাকে এসব নিয়ে সত্যি বেশি ভাবতে হতো না। তো সেই ডিসাইসিভ মোমেন্টটা কি ছিল? তো সেটা ছিল একটা চূড়ান্ত মুহূর্ত, যখন আমি সিদ্ধান্ত নিলাম আমি কনভার্ট হতে চাই। তখন আমার বয়স ছিল 16, কিন্তু আমি 4 বছর সময় নিয়েছিলাম কনভার্ট হতে। বাট
একটা মুহূর্ত এসেছিল যখন আমার বয়স আসলেই ছিল 14, কারণ আমি আসলেই ছিলাম অসুখী একজন চাইল্ড হিসাবে। আমার ঘরোয়া জীবন সত্যিই ভালো ছিল না, আর আমি ছিলাম অনেকটাই বুলিডের শিকার, তাই আমার আত্মবিশ্বাসের অনেকটাই অভাব ছিল। কিন্তু তা সত্ত্বেও আমি ছিলাম এমন একজন শিশু যে অনেক ভাবনা চিন্তা করতো। আমি ভাবতাম ইউনিভার্স নিয়ে, আমি ভাবতাম কেন আমরা এখানে, অস্তিত্ব নিয়ে আমার ছিল বহু প্রশ্ন আমার 14 বছর বয়সেই। আমার মনে আছে একবার আমরা গিয়েছিলাম ইউরো ডিজনি অ্যাজ এ ক্লাস ট্রিপ ইন ইয়ার 9। তো আমরা ছিলাম 14-15 বছরের, আর আমি ছিলাম দারুণ ভীতু। আমি গাড়িগুলো চড়তে চাইছিলাম না। আমি বলছিলাম তোমাদের হ্যান্ড ব্যাগ কোট আমি ধরে আছি, তোমরা যাও। তো আমার মনে আছে যখন আমার সমস্ত বন্ধুরা গেল স্পেস মাউন্টিং এ, যেটা নিশ্চিতরূপে আমার জন্য ছিল না। আমি জাস্ট ঘুরে বেড়াচ্ছিলাম, হাঁটছিলাম ইউরো ডিজনিতে আমার অন্য 2 বন্ধুর সঙ্গে, যারা ছিল মুসলিম, একজন গুজরাটি একজন বাঙালি। আর আমরা কথা বলছিলাম জীবনের অর্থ নিয়ে আমাদের 14 বছর বয়সেই। At Euro Disney. Yeah, Euro Disney Of in all France, places. of all places. Yes, subhanallah. আর আমার মনে নেই সমস্ত আলোচনাটা, কারণ নিশ্চিতরূপে এটা বহু আগের কথা। কিন্তু আমার মনে আছে একটা প্রশ্ন করেছিলাম এ নিয়ে যে যদি গডের অস্তিত্ব না থাকে তাহলে কি হতো, এ বিষয়ে তোমরা কি বলবে, যে এখানে আমরা এই সমস্ত কিছু কেন করছি। তারা কি উত্তর দিয়েছিল আমার মনে নেই, কিন্তু আমার মনে আছে আমার পক্ষের উত্তরটা। আর বলেছিলাম যে যদি গড নাও থাকেন, আমি একটা উত্তম আর পবিত্র জীবনযাপন করতে চাই। Oh. আর আবারও ফাস্ট ফরওয়ার্ড, আমি সিদ্ধান্ত নিলাম যখন আমার বয়স হলো 16। আমি চাইছিলাম, কিন্তু আমার সময় লেগেছিল রিসার্চে। আর যদি সত্যি বলি, আমি একটু হলেও ডিস্ট্র্যাক্ট হয়েছিলাম, Which we don't have to go into, but yeah, I was a little bit distracted. But সেই ডিস্ট্রাকশন আমাকে বহু হারাম থেকে দূরে নিয়ে গেছিল। তো আমি কখনোই ক্লাবে যাইনি, কখনোই ড্রিঙ্ক করিনি, আর কখনোই নিইনি ড্রাগস। Subhanallah. তার অর্থ এই নয় যে আমি পারফেক্ট ছিলাম, আমি এই সমস্ত কাজগুলো করিনি। He's perfect. right, exactly. কিন্তু সেই ডিস্ট্রাকশন কোনো না কোনোভাবে অনুঘটকের কাজ করছিল আমার কনভার্টিং যথারীতি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমার মনে আছে একবার আমি আগে কাজ করতাম লিভারপুল স্ট্রিট স্টেশন ইন লন্ডনে, আর আমি আসলে জবটা পেয়েছিলাম তার একদিন অথবা 2 দিন পর 7/7 বমের ঘটনাটা ঘটেছিল লন্ডনে। সেটা ছিল 2005 সাল। আর হ্যাঁ, সেই পর্যায়ে আমি বই পড়ছিলাম, আমি রিসার্চ করছিলাম ইসলাম নিয়ে। আমি বন্ধ করে দিয়েছিলাম পোর্ক খাওয়া, যদিও কখনোই আমি এটা বেশি খেতাম না। আমি বন্ধ করে দিয়েছিলাম সমস্ত জেলেটিনগুলো। তো আমি আমার খাবারগুলো চেক করতাম, আমার মিষ্টিগুলো, আমি সব কিছুই করছিলাম কারণ আমি নিজেকে প্রস্তুত করছিলাম, জানেন, ইসলাম গ্রহণের জন্য, যা ছিল আমার জীবনে আসন্ন। And 7/7 ঘটনা আপনার মন ভেঙে দেয়নি? না, কারণ আমি জানতাম এটা ইসলাম নয়। একইভাবে 9/11 মতো আমি জানতাম এটা ইসলাম নয়। আমার বয়স তখন 16 যখন এটা ঘটেছিল। আর আমার মনে আছে আমি নিউজে দেখছিলাম 9/11 ঘটনা, স্কুল থেকে বাড়ি ফিরে এসে, আর আমি ভাবছিলাম ও মাই গুডনেস, এটা ছিল মুভির Who মতো। would do this? এটা দেখা ছিল এমন কিছু যেন আপনি হলিউড মুভি দেখছেন। আর আমি জাস্ট জানতাম যে এটা ইসলাম না। আমি মনে করি যে কোনো ধর্ম শান্তির কথা প্রচার করে, যেটা তারা করছিল না। তাই আমি জানতাম যে সেটা ইসলাম হতেই পারে না। ফিরে যাই সেই সময়ে যখন আমি কাজ করতাম লিভারপুল স্ট্রিট স্টেশনে। লিভারপুল স্ট্রিট স্টেশনটা হলো ইস্ট লন্ডন মসজিদ থেকে 15 মিনিট পায়ে হাঁটা পথের দূরত্বে। এটা ছিল অলগেট ইস্ট কর্নারের পাশাপাশি, হোয়াইট চ্যাপেলের পাশাপাশি। আর তাই আমি দেখতাম সেই মিশ্র মানুষদের আবার লন্ডনেও স্টেশনের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করছে। আর সেটা ছিল সেই পর্যায়ে যখন আমি ভাবলাম ওকে ফাইন, আমি যদি কনভার্ট হই, আমি জানি যে আমাকে হিজাব পড়তে হবে। আর এটা ছিল এমন কিছু যে আমি করতে চাইছিলাম, কারণ আমার এই সমস্যাটা ছিল যে আমাকে কেমন দেখাচ্ছে, কারণ আগেই আমি বুলিডের শিকার ছিলাম। আমার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ছিল। আর তাই আমি সিদ্ধান্ত নিলাম গ্রিন স্ট্রিটে যাব, সেই একই রোড যার কথা আগেই আলোচনা করেছি। আর আমি একটা হিজাব কিনলাম, আর তা আমি পড়া শুরু করলাম আমার শাহাদার আগেই। Allah. আর এটা ছিল জাস্ট, আমি অবশ্য আগে থেকেই শালীন পোশাক পরতাম, কারণ আমি ওই সমস্ত মহিলাদের মধ্যে ছিলাম না যারা ভাবেন যে আপনার নিজেকে পুরোপুরি ঢেকে নিতে হবে, এটা আপনার ভুল যে রাস্তায় পুরুষেরা থাকবে। না না, আমি জাস্ট ভাবতাম আমি নিজেই শালীন পোশাক পরা আমার জন্য উত্তম। আর আমি ভাবতাম এটা অনেক বেশি ক্লাসি। যদি আপনি শালীন পোশাক পরেন এটা অনেকটাই সঠিক, জাস্ট জেনারেলি সব জায়গাতেই নিজেকে উত্তমভাবে তুলে ধরা যায়। 100 বছর আগেই তো বেশিরভাগ মহিলা মডেস্ট পোশাক পরিধান করতেন। exactly. আর আমার আরও মনে আছে কয়েক মাস পর, তো আমার ছিল 20th বার্থডে সেপ্টেম্বরে, আর আগত অক্টোবরে আমি আবারও জব করছিলাম। আর আমি হিজাব পরেছিলাম অবভিয়াসলি। আর আমি জাস্ট দিবা স্বপ্ন দেখছিলাম আমার সমস্ত শিফটে। আমার ম্যানেজার নিশ্চিতরূপে আমার উপর বিরক্ত হয়ে গেছিলেন। আর আমি জাস্ট দিবা স্বপ্ন দেখে যাচ্ছিলাম আমার পুরো শিফটটাই যে আমি মুসলিম হতে চাই। Is that an urge? Yeah. Oh yeah. Like me. Like yeah. Subhanallah. আপনি তখন পড়ছিলেন? হ্যাঁ, আমি পড়ছিলাম, আমি শিখছিলাম, আমি করছিলাম বহু ভিন্ন ভিন্ন বিষয়। আমি পড়ছিলাম শুধুমাত্র জ্ঞানগর্ভ বই তাই নয়,
বহু ভিন্ন ভিন্ন বিষয় আমার এক্স্যাক্টলি এখন আর মনে নেই, তবে বহু বই, সো মেনি বুকস, আমার মাথাটা ভরেছিল বইয়েতে। আর তারপর তো আমি কন্ট্যাক্ট করেছিলাম কিছু মানুষের সঙ্গে ব্যবস্থাপনা করার জন্য আমার শাহাদার, কারণ সে সময় নিশ্চিত রূপে আমি ভয় পাচ্ছিলাম মসজিদে যেতে, লাইক ভীত। কেন? কারণ প্রথমত জানেন, আমি একমাত্র জানতাম যে ইস্ট লন্ডন মসজিদেই মহিলাদের জন্য জায়গা আছে, আর দ্বিতীয়ত এটা ছিল খুবই বড়, বিশাল। আর ও মাই গড, কি হবে যদি আমি ভুল দরজা দিয়ে ঢুকে পড়ি? জানেন, ভয় ভুল কিছু করে ফেলার, অথবা শিষ্টাচারে যদি কোনো ভুল হয়ে যায়, আসলে কোনো রকম ভুল করে ফেলার ভয়, এটাই ছিল আসল বিষয় নতুন একজন হিসাবে, ইউনো। আর তাই আমার মনে হয় ইস্ট লন্ডন মসজিদ থেকে আমাকে ফোন কল করা হয়েছিল মঙ্গলবার। আর আমার মনে আছে আমার ছোট বোন তখন, এখন তার বয়স 31 বছর, কিন্তু তখন ছিল 12, আর সে আমাকে সাহায্য করেছিল শাহাদা মুখস্থ করায়, কারণ এ সময় ছিল জিহবার আড়ষ্ঠতা। আপনার নিজের বোন? My little sister, yeah. কারণ সে সময় তার শিক্ষক ছিল পাকিস্তানি, তো সে আমাকে সাহায্য করেছিল শাহাদা মুখস্থ করায়, প্র্যাকটিস করায়। তিনি কি এখন মুসলিম? সেটাও একটা ইন্টারেস্টিং স্টোরি, এটা একমাত্র সেই বলতে পারবে। Yeah, my Allah guide her, you know. সবাইকে, আসলেই আমার পুরো পরিবারকে। বাট হ্যাঁ, রবিবার আসতেই আমার মনে আছে আমি আমার মমকে বললাম, ওকে মম, ইউনো, ফোনের মাধ্যমে, মম আমি যখন ফিরে আসবো আমি যাচ্ছি মসজিদে আমার শাহাদার ঘোষণা দিতে, আমি যখন ফিরে আসবো আমি তখন মুসলিম হয়ে যাব। আর তিনি বললেন ওকে। তিনি কিছু মনে করেননি? তিনি জানতেন শুরুর থেকেই, কিছু বিষয় ছিল যার মাধ্যমে তিনি জেনে গিয়েছিলেন। তাই ইসলাম গ্রহণটা আপনার জন্য মোটেই কঠিন ছিল না? এক প্রকার বলতে পারেন। তো আমার ড্যাড, যেমনটা আমি আগেই উল্লেখ করেছি যে আমার মম আর আমার স্টেপ ফাদার সে সময় তারা একসঙ্গে ছিলেন। আমার ড্যাডের ডিভোর্স হয়ে গিয়েছিল যখন আমি ছিলাম ছোট। তিনি এখানেই আছেন, তিনি এখানেই ছিলেন ওয়েলসে। সো তার সঙ্গে সম্পর্কটা বেশিরভাগটাই ছিল ফোন কলের মাধ্যমে, আর আমি একমাত্র তার সাক্ষাৎ পেতাম বছরে 1বার অথবা 2বার। তাকে বলেছিলেন? আমি বলেছিলাম হ্যাঁ। আর প্রথম যে কথাটা তিনি বলেছিলেন ফোনে, তিনি আমাকে আমার আসল নামে ডাকতেন। তিনি বললেন কেলি, সেটাই আমার আসল নাম। এখন আমার নাম আয়েশা। কেলি, আমি খুবই হতাশ হয়েছি তুমি তোমার ধর্ম পরিবর্তন করায়, কারণ আমার উদ্বিগ্নতা একমাত্র গড হলেন জিসাস। যদিও আমরা বিলং করতাম না খুব একটা ধার্মিক পরিবার থেকে, কিন্তু আমাদের সংস্কৃতির কারণে দ্য ভেরি ওয়ার্কিং ক্লাস ওয়েলস কালচার, আর সেটা ছিল 50 বা 60-এর দশকের, এটা ছিল খুবই পুরাতন স্কুল। তারা এই ফ্রেজটাই ব্যবহার করতো, ওল্ড স্কুল। তার কাছে নিশ্চিত রূপে এটা ছিল যাচ্ছে তাই। আর আরও আপনি যদি স্মরণ করেন 2005-এর কথা, আমার মনে হয় সে সময় অনেক কিছু চলছিল ইরাকে, আফগানিস্তানে, আমি যদি সঠিকভাবে স্মরণ করি। আর আসলেই কি ঘটেছিল তারপর 1 বছর পর, তো আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম অক্টোবরে, 30শে অক্টোবর 2005। আর আমি কখনোই বিষয়টা লুকাইনি কারোর থেকেই, আমি ছিলাম খোলামেলা, আমি ছিলাম অনেস্ট, সম্ভবত নির্বোধ। তো আসলেই জানেন, অল্প বয়স্ক, নির্বোধ, বিশেষ করে 20 বছর বয়সে। Enthusiastic also. Oh yeah. ও হ্যাঁ, খুবই উৎসাহী, কিন্তু তা সত্ত্বেও জাস্ট এক প্রকার প্রত্যেকেই তখন যেভাবে ভাবছিলেন যেটা রেনবো, ইউনিকর্ন, আসলে যেটা ছিল না, তাদের এই মতামতটা ছিল। তো ফাস্ট ফরওয়ার্ড টু 2006, আমি এসেছিলাম ওয়েলসে ক্রিসমাসের জন্য। আমার মনে হয় সেই সময় আমার বড় বোন অলরেডি বাড়ি ফিরে গিয়েছিল, কারণ সে মিস করছিল বাড়িকে। সে ছিল আমার থেকে 5 বছরের বড়, সে অলরেডি বাড়িতে ছিল। কিন্তু আমি ছিলাম আমার বাবার সঙ্গে, আর আমি ছিলাম আমার গ্র্যান্ডফাদারের সঙ্গে। আমার গ্র্যান্ডফাদারের বয়স ছিল 90 বছর, আর আমার মনে আছে তারা কিভাবে ওল্ড স্কুল বলতেন। তো আমি নিশ্চিত রূপেই তখন হিজাব পরেছিলাম না বাড়ির মধ্যে, আর আমি 3 দিন বাড়ি থেকে একবারও বের হইনি। সত্যি কথা বলতে কি, আমি খুবই বোর ফিল করছিলাম, বাট আমি নামাজ পড়ছিলাম, আর আমি আমার নামাজকে কখনোই লুকাইনি তাদের থেকে। আমি তাদের সব প্রশ্নের উত্তরও দিচ্ছিলাম খুবই ওপেনলি, অনেস্টলি। আমি কোনো কিছু বাড়িয়ে বলছিলাম না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছিলাম যে এটা এক্স, এটা ওয়াই, এগুলো কেন এবং কি। কিন্তু তাদের বোধগম্য হচ্ছিল না। কিন্তু তারপর যখন ক্রিসমাসের বিষয়টা এলো, আমি এসেছিলাম ক্রিসমাসের 2 দিন আগে, তৃতীয় দিনে ছিল ক্রিসমাস। আমাদের হচ্ছিল পেসপেটেরিয়ান ক্রিসমাস ডিনার। তো আমি নিয়েছিলাম মাছ কোর্স, যেটা আমি করতে পারতাম, আর আমার বোনও এসেছিল। কিন্তু এটা ছিল সন্ধ্যাবেলা যখন সমস্যাটা শুরু হয়েছিল। তো এটা ছিল প্রায় রাত্রি 10টা অথবা 9টার সময়। এটা ছিল অন্ধকার, ক্রিসমাসের রাত। Christmas nights. আর আমার মনে আছে আমরা ছিলাম লিভিং রুমে, আর কোণের দিকে অবভিয়াসলি যেভাবে আমি দেখছিলাম, এই কোণেতে ছিল আমার গ্র্যান্ডফাদারের চেয়ার। জানি গ্র্যান্ডফাদার বা বাড়ির বড়দের একটা চেয়ার থাকে, আমার গ্র্যান্ডফাদার বসেছিলেন। আর আমার মনে আছে আমাদের সামনে টিভি চালানো ছিল, আর আমার ড্যাড মেঝেতে বসেছিলেন একটা তিক্ততা অথবা একটা ঝিমুনি ভাব নিয়ে। আমার জানা ছিল না এর কারণ, তবে আমাদের কাছে একটা ক্লু ছিল যে তিনি অ্যালকোহল পান করেছিলেন। তো যাই হোক, নিউজ চলছিল
আর যেমনটা আমি আগেই উল্লেখ করেছি, সে সময় পৃথিবীর বড় বড় ঘটনাগুলো ঘটছিল মিডল ইস্টে, আর আমার মনে হয় এটা ছিল ইরাক, সম্ভবত এটাই ছিল, কারণ আমি ঠিক মনে করতে পারছি না। 2003 সালে আমেরিকা আক্রমণ করেছিল, Right, yeah, আর আমরা সেই রিপারকাশনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। exactly. So I remember there was a lot going on. আর আমার ড্যাড বলে উঠলেন, ইসলাম একটা শয়তানি ধর্ম, Oh, he said অথবা এই ধরনেরই কোনো কিছু। আই থিঙ্ক সম্ভবত এটাই, একেবারে অক্ষরে অক্ষরে আমার মনে নেই, 19 বছর আগের কথা। আর আমি তৎক্ষণাৎ এক প্রকার রিয়্যাক্ট করেছিলাম। জানেন, আমি জানি কেন, এই বিষয়টা সত্যিই কঠিন মানুষদের এটা স্পষ্ট করে বোঝানো, যে কেন আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছি, কখনো কখনো কেন ইসলাম, এর পিছনের সমস্ত কারণটা। কারণ তারা থাকে পুরোপুরি ব্রেন ওয়াশ, জানেন, মিডিয়ার দ্বারা, যা কিছু তারা টিভিতে দেখে, কারণ তাদের সাক্ষাৎ হয় না কখনোই সত্যিকার মুসলিমদের সঙ্গে, প্র্যাকটিসিং মুসলিমদের সঙ্গে। আমি তাদের দেখেছিলাম, কারণ আমি তাদের সঙ্গেই বেড়ে উঠেছিলাম। তাদের আতিথেয়তা, তাদের সংস্কৃতি, আর সমস্ত কালচারেই আতিথেয়তা থাকে। এটা বিষয় নয় যে এটা কোনটা, এটা হয় অ্যামেজিং, ইউনো। তো আমি জানতাম তাদের ভালো দিকটা, আমি জানতাম সত্যিকার ইসলামটা। আমি নিজেই ইসলামিক জীবনযাপন করছিলাম, তো এটা আমার বাবার কাছে স্পষ্ট করে তোলা, যিনি জাস্ট দেখছিলেন যুদ্ধ, ধ্বংস, মৃত্যু, যেভাবে টিভিতে এগুলো তুলে ধরা হচ্ছিল। আর তখন আমার বয়স মাত্র 20-21 বছর। সত্যি তখন আমার গভীর জ্ঞান ছিল না। এটা ব্যাখ্যা করার জন্য আপনাকে সমস্ত ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। Right. আর এটা এক প্রকার আপনি সময়ের সাথে সাথে বুঝে উঠতে পারেন। আর আমি তো তখনও শিখছিলাম, যেমন ফিলিস্তিন। তো কি ঘটলো তারপর, আমাদের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হলো, একটা আলোচনা, কিন্তু তাতে ছিল চিৎকার চেঁচামেচি। আর আমি ভালো মতোই জানতাম যে ইনি আমার বাবা, আর আমি এটাও ভালো মতো জানতাম যে ইনি আমার গ্র্যান্ডফাদার, আর তারা আমার বড়, আমার অভিভাবক। আর তা সত্ত্বেও you have to respect them. Yeah. কিন্তু একই সাথে আমি আরো ভাবছিলাম যে তারা এবার লাইন ক্রস করছে, কারণ সেটা ছিল আমার ধর্ম, আর আমার ধর্মই ছিল আমার কাছে আগে। তো আমার মনে আছে নিশ্চিত রূপে তারাও প্রত্যুত্তর দিচ্ছিলেন, বিশেষ করে আমার গ্র্যান্ডফাদার। আমার স্পষ্ট মনে আছে তিনি তারা আরামকে দ্বারাই হেলান দিয়ে বসেছিলেন, আর তিনি বললেন, কেলি সকালে উঠে নিজের গোছগাছ করে এখান থেকে বেরিয়ে যাবে। সত্যি? 100%. আর আমি জাস্ট বললাম, আপনি এইমাত্র কি বললেন? আর তিনি বললেন, সকালে ঠিক এই টোনেতে জিনিসপত্র গোছগাছ করো আর বেরিয়ে যাও। তো আমি ভাবলাম, না, আমি সকালে যাব না, কারণ আমাকে ফজরের নামাজ পড়তে হবে, আমি এখনই বেরিয়ে যাব। তো আমি আমার বেডরুমে চলে গেলাম আর আমার মমকে কল করলাম। আমাদের অবশ্যই হতো মজার মজার কোটান কোট আলোচনা ইসলামের উপরে, আর ধর্ম, গড়, এই সমস্ত কিছু নিয়ে। বাট আমি ফোন করলাম তাকে। তিনি তখন ছিলেন তার বাবার কাছে, আমার অন্য গ্র্যান্ডফাদারের কাছে। তিনি ছিলেন টাউনে, যা ছিল প্রায় 30 মাইল দূরে, যেখানে আমি ছিলাম সেখান থেকে। তিনি অবশ্যই বিরক্ত হলেন, শকড হলেন যা কিছুই আমার সঙ্গে ঘটেছে তার কারণে। আমার অন্য গ্র্যান্ডফাদার, তিনি ছিলেন একজন নিশ্চিত এথিয়েস্ট, কিন্তু তিনিও এই বিষয়টাই বিরক্ত হয়েছিলেন, আর তাই তিনি আমন্ত্রণ করলেন আমাকে সেখানে যাওয়ার জন্য। আর যেমনটা আমি আপনাকে বললাম, আমার গ্র্যান্ডফাদার, আমার ফাদার আক্ষরিক অর্থেই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন, আর ঘুমাতে চলে গিয়েছিলেন আমাকে বাইরে ঠান্ডার মধ্যে ছেড়ে দিয়ে। খুবই যন্ত্রণাদায়ক। তাই ছিল। আমি আর কখনোই আমার গ্র্যান্ডফাদারকে দেখিনি, কারণ তিনি মারা গেছেন এই সময়ের মধ্যে। আর এখন 8 বছর পর আসলে আমার বাবা আমার কাছে এসেছিলেন, আমার সঙ্গে কথা বলেছিলেন, আমাকে দেখেছিলেন। আমার বাচ্চা হয়ে গিয়েছে। So yeah, it was just. এখন কি তার সাথে আপনার ভালো সম্পর্ক? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মানসিক অসুস্থতার শিকার। এ কারণে আমার বড় বোনের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। এটা শুধুমাত্র তার মানসিক রোগের কারণে। আর যা কিছুই তিনি নিজের সঙ্গে করেছেন তার জন্য, আমি মনে করি যে বিশেষ করে তার বাবাকে হারানো, আমার গ্র্যান্ডফাদার, সেটা তার জন্য কঠিন ছিল। এটা তার জন্য খুবই খুবই কঠিন ছিল, কারণ একটা লম্বা সময় ধরে তিনি তার যত্ন নিচ্ছিলেন। আর আমার মনে হয় যে তিনি একাকী হয়ে পড়েছিলেন, আর তিনি ভাবছিলেন যে আমরা তার কেয়ার করি না। আর এই বিষয়টা সত্যি আমাদের জন্য কঠিন ছিল, তার যত্ন নেওয়ার চেষ্টা করাটা। ফর এক্সাম্পল, আমার বোন তাকে ইনভাইট করেছিল তার জন্মদিনে, কিন্তু তিনি যেতে চাননি। তো আমরা কি বা করতে পারতাম? এটা ছিল কঠিন। তবে হ্যাঁ, আমরা করি, সাধারণভাবে আমরা চেষ্টা করি আমাদের সম্পর্কটাকে জাগিয়ে তোলার। আর জানেন, যখন আমি ওয়েলসে ফিরে এলাম, কারণ আমি 4 বছর আগে ফিরে এসেছি, তিনি জাস্ট খুবই খুশি ছিলেন। প্রথম দিকে সত্যি আমি জানতাম না যে তার সঙ্গে কি ঘটেছে। এক প্রকার রোজই আমি তার সঙ্গে দেখা করতে যেতাম বাচ্চাদের নিয়ে, আর তা সত্ত্বেও কিন্তু দুর্ভাগ্যবশত তার মানসিক অসুস্থতাটা বেড়েই চলেছে। আপনার ইসলাম গ্রহণের পর আপনি কোন ধরনের ব্যবহারটা পেয়েছিলেন মুসলিম কমিউনিটির কাছ থেকে? Do you want the good, the bad, or the ugly? যখন প্রথম আমি শাহাদার ঘোষণা দিলাম 2005 সালে, তখন সেখানে ছিল না খুব বেশি অর্গানাইজেশন। লন্ডনে আয়েরা ফর এক্সাম্পল, এর অস্তিত্ব ছিল না। আমি কিছুটা হলেও একাকী ছিলাম। প্রথম কয়েক বছর এটা ছিল সত্যিই কঠিন, আমি মিথ্যা বলবো না, এটা ছিল সত্যিই কঠিন, নিঃসঙ্গ লাগছিল চূড়ান্ত রূপে। বিষয়টা যথেষ্ট অদ্ভুত।
আমার ছিল প্রায় 12 জন সাক্ষী। যখন আমি আমার শাহাদার ঘোষণা দিই, একটা বড় গ্রুপ ছিল আমার সঙ্গে। আমরা একসঙ্গে ডিনার করেছিলাম এরপর। কিন্তু তাদের মধ্যে মাত্র একজনকে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারি। আসলে সেই ছিল একজন যার সঙ্গে আমি হাঁটছিলাম সেই আলোচনায় ইউরোডিশ নিতে। কিন্তু আমি জানি না, আমরা জাস্ট ভাগ হয়ে গিয়েছিলাম। আর আমার মনে হচ্ছিল সত্যিই তাকে আমার প্রয়োজন মসজিদে যাওয়ার জন্য। আমি মসজিদে যেতে ভয় পেতাম। এটা সত্যিই ছিল বড় বিষয়। ইটস এ বিগ ডিল যখন আপনি জানেন না। এটা ছিল পুরোপুরি রূপে ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন শিষ্টাচার। তো আমার মনে হতো না যে আমি নিজে নিজে যেতে পারবো। আর আমাকে শিখতে হয়েছিল নিজে নিজেই কিভাবে নামাজ পড়তে হয়। সে সময় ছিল ডিভিডিজ, জানেন সে সময় ডিভিডিজই ছিল। আমি এ থেকেই শিখেছিলাম কিভাবে নামাজ পড়তে হয়। আমার মনে হয় এটা ছিল 2000, আমার ঠিক মনে নেই, সম্ভবত 2011 সাল। সম্ভবত এতদিনে আমি শিখতে পেরেছিলাম বেসিক তাজউইদ। জানেন, আর আমি এখনো আমার বেস্ট প্রচেষ্টাটা চালিয়ে যাই যতদূর আমার পক্ষে সম্ভব। তারা তো বহু মসজিদে রিভার্সদের জন্য অনেক সার্কেলস তৈরি করে রেখেছিল। তারা করেছিল, কিন্তু যখন আপনার কাউকে জানা থাকে যে আপনাকে তথ্যটা দেবে, যেটা কিভাবে খুঁজে বের করা যায়। আর আবার এটা ছিল 2005-6 সাল। You were terrified too. Yeah. আর এটা আগের কথা, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া এসবের, সম্ভবত স্মার্টফোনেরও। তো এটা ছিল পুরোপুরি ভিন্ন জগৎ। তখন কোনো কিছু এতটা সুলভ বা সহজলভ্য ছিল না এখন যেমনটা। এখন অনেক ভালো। No, Oh, isn't it? 100%. জানেন, এখন অনেক সহজলভ্য। তো এটা ছিল কঠিন। আর আরও আমার পথ খুঁজে পাওয়া। আমি এখনও জার্নিতেই আছি প্রায় 20 বছর পরেও। আমি এখনও খুঁজছি কোট আনকোট নিজেকেই একজন মুসলিম হিসাবে। কারণ যখন কেউ তার শাহাদার ঘোষণা দেয় খুবই অল্প বয়সে, আমি তখনও ছিলাম এক প্রকার বাচ্চা। আমি জাস্ট টিনেজ বয়স থেকে বেরিয়ে এসেছিলাম। আমি তখনও শিখছিলাম আমার জীবনধারাকে ইন জেনারেল, আর আমার ধর্ম, আর ডিল করা আমার পরিবারের সঙ্গে, আর 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 ইউনো এটা ছিল বহু বিষয় একই সঙ্গে আমাকে ডিল করতে হচ্ছিল। আর যখন আমি অবশেষে মুসলিমদের সাক্ষাৎ পেলাম, আর সেটা ছিল সাধারণত দ্য আইজ সক্স ইন ইউনিভার্সিটিজ, আমাকে বলা হচ্ছিল, জানেন, যে এটা হলো সঠিক পন্থা, সেটা হলো সঠিক পন্থা, এই মাযহাব ঠিক, ওই মাযহাব ভুল, ওটা থেকে দূরে থাকো, দূরে থাকো সুফিবাদ থেকে, ওই মানুষদের থেকে। আর আমি আসলেই ছিলাম খুবই কনজারভেটিভ। আমি এটাই বলবো, যখন আমি এক প্রকার এই ছন্দের মধ্যে ঢুকলাম, আমি হয়ে গেলাম আরও কনজারভেটিভ। আমি হাততালি দিতাম না, আমি করতাম না অবশ, সেলিব্রেট করতাম না বার্থডেজ। আপনি গ্রহণ করলেন মৌলবাদী। Very. আর এটা মোটেও সঠিক নয়। আমি এরকমটা উপদেশ করব না কনভার্টদের। কারণ এটা ফিতরতের বিরুদ্ধ। Absolutely, 100%. I'm so glad you said that. Yeah. Really does. ইসলাম খুবই সিম্পল, মোটেই সেরূপ কঠিন নয় যেরূপ কিছু মানুষ তুলে ধরে। Trade. Exactly. আর আমি সত্যিই তা শিখেছি এক লম্বা কঠিন পথে। আর আমি পিছন ফিরে তাকালে সত্যি অনুশোচনাগ্রস্ত হয় কিছু বিষয়ের জন্য। কিন্তু আমি ছিলাম ছোট, আমি তা করে ফেলেছিলাম। তখন জ্ঞানের সঠিক টুলসটা ব্যবহার করার উপায় জানা ছিল না। যদি আমি এখন শাহাদার ঘোষণা দিতাম, আমি তেমনটা করতাম না যেমনটা আমি করেছি। হতাম না এতটা স্ট্রিক্ট যতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি ছিলাম তখন, বিশেষ করে আমার পরিবারের সঙ্গে। আপনার জন্য এটা একটা জার্নি আবিষ্কারের। Yeah, exactly. That's 100% it. Because কারণ এমনকি ইসলাম ছাড়াও আমি নিজেকেও আবিষ্কার করেছি। তো এটা জাস্ট ছিল একটা ধাপের পর আর একটা ধাপ, আর একটা ধাপ আবিষ্কারের, আর নিজেকেই খুঁজে বের করা। আর আমি একমাত্র নিজেকে অনুভব করেছিলাম। মজার বিষয় যে আমি নিজেকে অনুভব করেছিলাম লন্ডন ছাড়ার পর। আমার মনে হচ্ছিল আমি এক প্রকার ওই সমস্ত কমিউনিটির পাশে নেই, কারণ তারা ছিল খুবই স্ট্রং, বিশেষ করে ইস্ট লন্ডন। হ্যাঁ, আপনি সেখানে পাবেন খুবই স্ট্রং হানাফি কমিউনিটিজ, আরও আপনি পাবেন কোট আনকোট সফট সাফি কমিউনিটি, যারা ছিল খুবই, আমি মনে করি যে জাজমেন্টাল। বিশেষ করে যখন বিষয়টা আসতো মেয়েদের। আমি আবারও পুরো টপিকটাই যেতে চাই না। আমি নিজেকে অনুভব করতে পারছিলাম যে আমি একজন ব্রিটিশ মুসলিম, আমি মিডল ইস্টের নই। আমি ভালোবাসি সংস্কৃতির একত্রীকরণ, যা আমি সময়ের সাথে সাথে অ্যাডপ্ট করেছিলাম। আমি আমার দৈনন্দিন আলোচনায় ব্যবহার করতাম উর্দু, বাংলা, পাঞ্জাবি শব্দগুচ্ছ। আর আমার কথা হতো অনেকটাই ওয়েলসের, কারণ আমি ছিলাম ওয়েলসের। and A little bit of Arabic. Arabic. Yeah, and Arabic as well. So it's all a little sprinkle here and there. Well, Alhamdulillah. Alhamdulillah. And, Subhanallah. Sister Aisha, it's a great pleasure. Thank you you. very much. No, thank you for having me. Jazakallah khair. Thank you. Assalamu alaikum.